হ্যালো বন্ধুরা, আমি সুবীর সাহা। এসপিএস এডুকেশন হাফের তরফে আজ তোমাদের আমি শেখাবো বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেমের পার্ট 1টা আজকে শুরু হবে। বাইনোমিয়াল থিওরেম বীজগণিতের একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ চ্যাপ্টার, হায়ার সেকেন্ডারির জন্য ইম্পর্ট্যান্ট এবং জয়েন্ট এন্ট্রান্স বা জেই মেন্স এইসব পরীক্ষার জন্য অত্যন্ত ইম্পর্ট্যান্ট। ঠিক আছে, এবং খুব ইন্টারেস্টিং প্রবলেমস। তোমরা একটু ভালো করে শেখো, দেখবে যে এটা তোমাদের কিন্তু অনেক কাজে লাগবে, প্রচুর কাজে লাগবে। হায়ার সেকেন্ডারিতে 4-5 নম্বর এখান থেকে থাকবে। হ্যাঁ, এই একটা চ্যাপ্টারকে যদি ঠিক করে করে নাও তাহলে পরে দেখবে তোমাদের আর কোনো প্রবলেম থাকবে না। একটু মন দিয়ে শেখার চেষ্টা করো। আমি আজকে শুরু করছি। আচ্ছা, বাইনোমিয়াল থিওরেম এই চ্যাপ্টারটা বিষয়ে আমরা যা যা পড়বো সেটা সম্পর্কে একটা ন্যারেটিভ আমরা তৈরি করে নিই যে কি কি পড়তে হবে আমাদের। নাম্বার 1, ইন্ট্রোডাকশন। বাইনোমিয়াল থিওরেম কি সেটা আমরা প্রথমে জানবো। তারপর আমরা শিখব বাইনোমিয়াল থিওরেমের জেনারেল টার্ম এবং টার্মস ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স কি করে বার করতে হয়। জেনারেল টার্ম কি করে বার করতে হয় এবং টার্মস ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স কি করে বার করতে হয়। দেখো, এইখানে যে জেনারেল টার্ম নির্ণয় করা তোমরা শিখবে, এইটা তোমার কাজে লাগবে তোমরা যখন সিকোয়েন্স অ্যান্ড সিরিজ করাবো। এরপরেই আমি সিকোয়েন্স অ্যান্ড সিরিজ করাবো, সেখানে তোমাদের এটা কাজে লেগে যাবে। তারপরে হচ্ছে মিডল টার্ম। একটা সিকোয়েন্সের মিডল টার্ম কি করে বার করে সেটা আমরা শিখবো। তারপরে আসবো আমরা নিউমেরিক্যালি গ্রেটেস্ট টার্ম। যে একটা বাইনোমিয়াল থিওরেম এখন তোমরা শিখলে বুঝতে পারবে থিওরেম আছে, তার অনেক টার্ম আছে, তার মিডল টার্মটা কি করে নির্ণয় করতে হয়। আচ্ছা, সাম অফ বাইনোমিয়াল সিরিজ। বাইনোমিয়াল সিরিজ তোমরা পাবে, সেই সিরিজের কি করে সাম বার করতে হয়। ফাইন্ডিং দ্য নাম্বার অফ টার্মস ইন দ্য এক্সপানশন। অ্যাপ্লিকেশন অফ বাইনোমিয়াল থিওরেম, ফাইন্ডিং অফ রিমাইন্ডার্স, rational and irrational terms, greatest integer function and fractional function, binomial of any index are and multinomial and previous year questions. ঠিক আছে, শোনো, বাইনোমিয়াল থিওরেম আমি যতটা পড়াবো সব স্তরে সবটার দরকার নেই। আমি যদিও আশা করি তোমরা যারা হায়ার সেকেন্ডারি সায়েন্স পড়তে এসছো তাদের মধ্যে অনেকেই পরবর্তী স্তরে হায়ার ম্যাথমেটিক্স করতে যাবে বা জয়েন্ট এন্ট্রান্স পরীক্ষায় বসবে বা জেই মেন্স বা অ্যাডভান্স পরীক্ষায় বসবে বা আরও অনেক কম্পিটিটিভ পরীক্ষা আছে, সেখানে অঙ্ক নিয়ে তোমরা পরীক্ষায় বসবে। আবার তোমাদের মধ্যে কেউ কেউ হয়তো শুধুমাত্র বাইনোমিয়াল ওই হায়ার সেকেন্ডারির জন্যই করছো, হায়ার সেকেন্ডারি পরীক্ষার জন্যই তোমাদের এই বাইনোমিয়াল শেখা। যেরকম অন্য আর্টসের স্টুডেন্ট যাদের ম্যাথ আছে, এরকম যারা যারা পরে জয়েন্ট এন্ট্রান্স বা ওই ধরনের দিকে যাবে না তাদের জন্য। এবার যাদের হায়ার সেকেন্ডারির জন্য পড়ার দরকার তাদের কিন্তু আমার মনে হয় এই 5 নম্বর পর্যন্ত সাম অফ বাইনোমিয়াল সিরিজ এই পর্যন্ত পড়লেই তোমাদের পারপাস সার্ভ পড়ে যাবে। এরপরে যে 6 থেকে 10, 11 পর্যন্ত আমি যা পড়াবো এটা তোমাদের হায়ার সেকেন্ডারির জন্য লাগবে না, 12-এর জন্য লাগবে না। তাহলে যারা শুধুমাত্র এইচএস এর জন্য পড়াশোনা করছো তারা 5 পর্যন্ত করলেই হয়ে যাবে। এবং যারা যারা জয়েন্ট এন্ট্রান্স বা জেই মেন্স বা হায়ার ম্যাথমেটিক্সে যাওয়ার চেষ্টা করবে তারা অবশ্যই পুরো চ্যাপ্টারগুলোকেই মন দিয়ে পড়বে। ঠিক আছে, তাহলে আমরা এখন শুরু করছি বাইনোমিয়াল থিওরেম। দেখো, বাইনোমিয়াল কথাটার মধ্যেই এর মিনিংটা রয়ে গেছে দ্বিপদ। বাংলায় বলা হয় দ্বিপদ উপপাদ্য। দুটো পদ সমন্বিত রাশিকেই দ্বিপদ বা বাইনোমিয়াল বলা হয়। দুটো অবশ্যই ভিন্ন প্রকৃতির। যেমন 2x + 3x দুটো পদ, এটা কি বাইনোমিয়াল হবে? হবে না, এটা মনোমিয়াল হয়ে যাবে। কারণ 2x + 3x তো একটাই পদ 5x। কিন্তু 2x + 3y দুটো ভিন্ন জাতীয় পদ,
এই দুটো সমষ্টি বা বিয়োগ এটা কিন্তু বাইনোমিয়াল হবে। ঠিক আছে, তাহলে দুটি পদ বিশিষ্ট কোনো রাশিকে দ্বিপদ রাশি বা বাইনোমিয়াল থিওরেম বলা হয়। যেমন ধরো উদাহরণস্বরূপ 3x - 4y 2x + 5 ax + b অথবা px² - qy² এর প্রত্যেকটি দ্বিপদ রাশি, কারণ এদের প্রত্যেকটি রাশি দুটি পদের সমন্বয়ে গঠিত হয়েছে, দুটি পদের সমন্বয়ে গঠিত হয়েছে। ঠিক আছে, এই দ্বিপদ রাশিগুলির বর্গ বা ঘন এগুলো তোমরা নিচু ক্লাসে পড়ে এসছো, কোনো ব্যাপার না। যেমন ধরো 2x + 5 তার হোল স্কোয়ার তোমায় যদি বের করতে দিই, তুমি আরামসে বের করে দেবে। তোমায় যদি 3x - 4y এর হোল স্কোয়ার বের করতে দিই, তুমি বের করে দেবে যে a² + 2ab + b², এই ফর্মুলা দিয়ে তুমি এটা বের করে দেবে। যদি আমি কিউব বের করতে বলি, তুমি অনায়াসে বের করতে পারবে, তোমার ফর্মুলা জানা আছে, নিচু ক্লাসে তুমি শিখে ফেলেছো। কিন্তু প্রবলেমটা কখন? যখন তুমি হায়ার ঘাত বার করতে যাবে, এ এক ইতিহাস। এই হায়ার ঘাত বের করা অত্যন্ত কঠিন ব্যাপার। তোমার ধরো 3x - 4y তার হোল টু দি পাওয়ার 4 বের করতে বলা হলো, তুমি কি করবে? স্কোয়ারের স্কোয়ার করে তুমি বার করে দেবে। কিন্তু তাতে অনেকটা সময় লাগবে, অনেকটা খাটনি লাগবে, তারপরে তুমি বার করতে পারবে। কিন্তু এখানে যদি বলি হোল টু দি পাওয়ার 42 বের করো, কি করবে? হোল টু দি পাওয়ার 42 বের করো, পারবে? হোল টু দি পাওয়ার 425 বার করো, পারবে? পারবে না। এই নিয়ে গণিতে বহু যুগ ধরে গবেষণা হয়েছে, আমি সেইগুলোই তোমাকে বলবো যে আমরা কি করে একটা দ্বিপদ রাশির হায়ার পাওয়ার, হায়ার অর্ডার, ঠিক আছে, হায়ার অর্ডারের পাওয়ার গুলোকে কি করে বার করতে পারি, সেটাই হলো বাইনোমিয়াল। যেমন a + x হোল টু দি পাওয়ার 10 বা a + x হোল টু দি পাওয়ার 15 বা a + x হোল টু দি পাওয়ার n এর মান গুণন প্রক্রিয়ায় নির্ণয় করা কঠিন বা জটিল হবে। তোমাকে যদি a + x হোল টু দি পাওয়ার 15 বার করতে হয় ভেঙে 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 গুণ করে গুণ করে গুণ করে গুণ করে, তো আজকে শুরু করবে, কালকেও শেষ হবে না। ঠিক আছে, বীজগণিতে যে সাধারণ সূত্রের প্রয়োগে কোনো দ্বিপদ রাশিকে যে কোনো ধনাত্মক অখণ্ড ঘাতে বিস্তৃত করে একটি শ্রেণীর আকারে প্রকাশ করা যায় তাকে দ্বিপদ উপপাদ্য বা বাইনোমিয়াল থিওরেম বলা হয়। তাহলে যে থিওরির সাহায্যে এই দ্বিপদ রাশির পাওয়ার সম্বন্ধ রাশিকে ভেঙে, ঠিক আছে, ভেঙে আমরা তার পদগুলো মান বের করতে পারি, বিস্তৃত করতে পারি, সেইটাকে হচ্ছে বলা হয় বাইনোমিয়াল থিওরেম। তোমাদের আমি এর ইতিহাস বলবো কি করে এলো। তো বাইনোমিয়াল থিওরেমের আবিষ্কারকর্তা হিসাবে আমরা আইজ্যাক নিউটনকেই ধরে থাকি। আইজ্যাক নিউটনই এটার আবিষ্কার করেছিলেন। ঠিক আছে, এখন দেখো বাইনোমিয়াল থিওরেমটা বোঝাতে গেলে, বুঝতে গেলে, জানতে গেলে তার আগে তোমার দুটো জিনিস জানা দরকার আছে। একটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল মানে কি সেটা বুঝতে হবে, আর দুই হচ্ছে এনসিআর মানে কি। এখন ধরো যারা পারমুটেশন কম্বিনেশন চ্যাপ্টারটা করে এসেছো তারা ফ্যাক্টোরিয়াল এবং এনসিআর এই ব্যাপারটা জেনে এসছো, কিন্তু যারা ওই চ্যাপ্টারটা করোনি এখনো তারা কিন্তু ফ্যাক্টোরিয়াল মানে কি আর এনসিআর মানে কি এটা তোমরা বোঝো না। ঠিক আছে, দেখো ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল কি জিনিস? ফ্যাক্টোরিয়াল হচ্ছে যে কোনো একটা পদের, ধরো 5, ফ্যাক্টোরিয়ালটাকে এরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয় অথবা এইরকম চিহ্ন দিয়ে প্রকাশ করা হয়। ফ্যাক্টোরিয়াল 5 ফ্যাক্টোরিয়াল বলা হয় বা এরকম ফ্যাক্টোরিয়াল 5 বলা হয়। এর অর্থ হলো 5 থেকে শুরু করে ক্রমান্বয়ে স্বাভাবিক সংখ্যাগুলো হ্রাস পেতে পেতে 1 পর্যন্ত যতগুলো পদ হয় তাদের গুণফল। তার মানে কি ফ্যাক্টোরিয়াল 5 মানে 5, তার থেকে ছোট 4, তারপরের সংখ্যা 3,
তারপরের সংখ্যা 2, তারপরের সংখ্যা 1। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 যত হবে সেটাই হচ্ছে ফ্যাক্টোরিয়াল 5। 4 5 20, 3 20 60, 60 দুগুণে 120। ফ্যাক্টোরিয়াল 5 মানে হচ্ছে 120। ফ্যাক্টোরিয়াল 3 মানে কি? ফ্যাক্টোরিয়াল 3 বলতে বোঝায় 3 গুণিত 2 গুণিত 1। তার মানে কোনো একটি সংখ্যার ফ্যাক্টোরিয়াল বলতে বোঝায় ওই সংখ্যা থেকে ক্রমান্বয়ে ছোটর দিকে স্বাভাবিক সংখ্যাগুলো যা আছে 1 পর্যন্ত সবার গুণফল, তাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল। যেমন ফ্যাক্টোরিয়াল 6 মানে কি? 6 থেকে শুরু করে 6 থেকে ছোট যতগুলো স্বাভাবিক সংখ্যা আছে তাদের গুণফল, মানে 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল। ঠিক আছে? আচ্ছা, তোমরা একটা জিনিস জানবে, ফ্যাক্টোরিয়াল সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যার হয়। ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাড়া ফ্যাক্টোরিয়াল ডিফাইন করে না। ঠিক আছে? ঋণাত্মক সংখ্যার ফ্যাক্টোরিয়াল ডিফাইন করে না, কোনো অর্থ হয় না। -5 ফ্যাক্টোরিয়াল হয় না। ঠিক আছে? -5 ফ্যাক্টোরিয়াল হয় না। আর ফ্যাক্টোরিয়াল চিহ্ন এইটা বা এইটা দ্বারা ফ্যাক্টোরিয়াল চিহ্নকে বোঝানো হয়। আর একটা কথা হচ্ছে যে আরেকটা, যেমন এটা তো বুঝিয়ে দিয়েছি, ফ্যাক্টোরিয়াল 1 মানে 1, ফ্যাক্টোরিয়াল 2 মানে 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল 3 মানে 3 ইন্টু 2 ইন্টু 1, ফ্যাক্টোরিয়াল 4 মানে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1। তাহলে তোমরা ভেবে বলো ফ্যাক্টোরিয়াল n মানে কি হবে? n তার থেকে ছোট, 1 ছোট মানে n-1, তার থেকে 1 ছোট মানে n-2, তার থেকে 1 ছোট মানে n-3, কমতে 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 3 2 1 পর্যন্ত এই গুণফলটাকে বলা হয় ফ্যাক্টোরিয়াল n। বুঝতে পেরেছো? তাহলে ফ্যাক্টোরিয়াল কাকে বলে বুঝে গেছো? ফ্যাক্টোরিয়াল সবসময় ধনাত্মক পূর্ণ সংখ্যার হবে। ধনাত্মক পূর্ণ সংখ্যা ছাড়া ফ্যাক্টোরিয়াল করা যাবে না। হ্যাঁ, তাহলে ফ্যাক্টোরিয়াল পূর্ণ সংখ্যা যদি হয় তাহলে 0 তো পূর্ণ সংখ্যা, তাহলে ফ্যাক্টোরিয়াল 0 কি হবে? এইটা কিন্তু একটা কঠিন ব্যাপার, কারণ ফ্যাক্টোরিয়াল 0-কে থিওরিটিক্যালি ডিফাইন করা যায় না। 0 থেকে 1 এই জায়গাটায় কিন্তু এটাকে বার করা যায় না, ডিফাইন করা যায় না। তবু আমাদের অঙ্ক করতে গিয়ে ফ্যাক্টোরিয়াল 0 অনেক সময় চলে আসবে, তাহলে তো পুরো অঙ্কটাই আনডিফাইন্ড হয়ে যাবে। সেই জন্য ঘুরিয়ে আমরা কিন্তু ফ্যাক্টোরিয়াল 0-র মান বের করেছি, সেটা আমরা দেখাবো যে ফ্যাক্টোরিয়াল 0-র মান কি করে বার করা যায়। তোমরা সবসময় জানবে ফ্যাক্টোরিয়াল 0 মানে 1। কেন 1 থিওরিটিক্যালি ব্যাখ্যা করো, পারবে না, হবে না, থিওরিটিক্যালি ব্যাখ্যা করা যাবে না, কিন্তু ফ্যাক্টোরিয়াল 0 1 হবে, এটা তোমরা সবসময় ধরে রাখবে। ঠিক আছে? নেক্সট চলো, নেক্সট হচ্ছে ফ্যাক্টোরিয়াল 0-র প্রমাণটা কি। আচ্ছা, আমি প্রমাণ করে দেখাচ্ছি। দেখো, ফ্যাক্টোরিয়াল n মানে তো n ইন্টু n-1 ইন্টু n-2 ইন্টু n-3 ডট ডট 3 to 1, তাই তো? যদি এই nটাকে আমি নিচে দিয়ে আসি, ফ্যাক্টোরিয়াল n বাই n, তাহলে কি পড়ে থাকবে? এইখান থেকে এই পর্যন্ত পড়ে থাকবে। আচ্ছা, n-1 থেকে শুরু করে এক এক করে কমতে কমতে 1 পর্যন্ত গুণফল, তাহলে এটা কি হবে? এটা নিশ্চয়ই ফ্যাক্টোরিয়াল n-1 হবে। তাহলে এটা হয়ে গেল ফ্যাক্টোরিয়াল n-1। তাহলে একটা অভেদ আমি পেলাম, ফ্যাক্টোরিয়াল n বাই n ইজ ইকুয়াল টু n-1 ফ্যাক্টোরিয়াল, n-1 ফ্যাক্টোরিয়াল। আচ্ছা, এটা যেহেতু আইডেন্টিটি বা অভেদ, সুতরাং n এর সকল মানের জন্য সত্য হবে। তাই আমি n ইজ ইকুয়াল টু 1 বসালাম। বসালে উপরে কি আসবে? ফ্যাক্টোরিয়াল 1, নিচে n ইজ ইকুয়াল টু 1 ইজ ইকুয়াল টু ফ্যাক্টোরিয়াল 0, 1-1 ফ্যাক্টোরিয়াল 0। তাহলে ফ্যাক্টোরিয়াল 0 কি হলো? ফ্যাক্টোরিয়াল 1 বাই 1। ফ্যাক্টোরিয়াল 1 মানে তো 1, আর নিচে 1 কেটে কুটে 1 হলো। তাহলে কি পেলাম আমি? ফ্যাক্টোরিয়াল 0 ইজ ইকুয়াল টু 1, ফ্যাক্টোরিয়াল 0 ইজ ইকুয়াল টু 1। এই একটা জিনিস শিখে গেলে, এরকম তোমরা মনে রাখবে ফ্যাক্টোরিয়াল 0 1 কি করে প্রমাণ করা যায়, এই প্রমাণটা মাথায় রাখবে। হ্যাঁ, নাম্বার 2, আর একটা আইডিয়া তোমাদের আমি দিই। এই ফ্যাক্টোরিয়ালকে হ্যান্ডলিং করতে এইটা খুব কাজের জিনিস। কি জিনিস? দেখো,
ফ্যাক্টোরিয়াল 5 মানে কি? ফ্যাক্টোরিয়াল 5 মানে 5 ইন্টু 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1, তাই তো? আচ্ছা, এখানে যদি ব্র্যাকেট লাগিয়ে দিই, তাহলে এই যে 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 কি হবে? ফ্যাক্টোরিয়াল 4 হবে। তার মানে ফ্যাক্টোরিয়াল 5 কে আমি লিখতে পারি 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4, 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4। তবে ফ্যাক্টোরিয়াল 5 কে 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল 4 লেখা যায়। কি করে লেখা যায় বুঝতে পেরেছো? আবার দেখো ফ্যাক্টোরিয়াল 4 কে আমি লিখতে পারি 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। এই দেখো 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3। তাহলে অনেক সময় ক্যালকুলেশনের জন্য ভাঙতে হবে আমাদের। এইখানে এই জিনিসটা আমরা কাজে লাগাবো, মনে রাখবে, ঠিক আছে? ফ্র্যাকশনের ফ্যাক্টোরিয়াল ডিফাইন করে না। আগেও বলেছি যে ফ্র্যাকশন ভগ্নাংশ, ভগ্নাংশের কোনো ফ্যাক্টোরিয়াল হয় না, ঠিক আছে? নেক্সট নেক্সট আচ্ছা, এবার এনসিআর সম্পর্কে আমরা ধারণা নেব। এনসিআর ব্যাপারটা কি এটা আমি এখানে ডিটেলসে বলছি না, আমি খালি একটু আইডিয়া দিয়ে দিচ্ছি। তোমরা এটার সম্পর্কে বিশদে জানার জন্য আমার লিঙ্কে গিয়ে দেখবে পারমুটেশন কম্বিনেশন করিয়ে দেওয়া আছে। সেই পারমুটেশন কম্বিনেশনে গিয়ে তোমরা এইটাকে একটু ডিটেলসে শিখে নেবে। এনসিআর সম্পর্কে কনসেপ্টটাকে তোমাদের খুব জরুরি দরকার লাগবে এবং এটা করতে হবে ঠিক করে। এনিওয়ে চলো, এনসিআর মানে কোন জায়গায় এন সংখ্যক বস্তু আছে, ধরো 5টা ছেলে আছে, 1 2 3 4 5 জন, তার মধ্যে থেকে দুজন দুজন করে নিয়ে তুমি কতগুলো দল গঠন করতে পারো। যেমন তুমি 1 কে নিলে 3 কে নিলে একটা দল হতে পারে, 1 কে নিলে 2 কে নিলে একটা দল হতে পারে, 1 কে নিলে 3 কে নিলে একটা দল হতে পারে, 1 কে নিলে 4 কে নিলে, 1 কে নিলে 5 কে নিলে, এবার 2 কে আর 3 কে নিলে, 2 কে আর 4 কে নিলে, 2 কে আর 5 কে নিলে, এরকম ভাবে অনেক রকমের দল গঠন করতে পারো। কত রকমের দল গঠন করতে পারো সেটা পারমুটেশন কম্বিনেশনে শিখে নেবে। কিন্তু সেই জিনিসটাকে প্রকাশ করা হয় এইভাবে, এনসিআর দিয়ে। এন সংখ্যক বস্তু থেকে আর সংখ্যক বস্তু একযোগে নিয়ে কতগুলো দল গঠন করা যায়, দ্যাট ইজ এনসিআর, ঠিক আছে? তাহলে আর এনসিআর এর ফর্মুলা হচ্ছে এনসিআর ইকুয়ালস টু ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তার মানে ওপরেরটার ফ্যাক্টোরিয়াল বাই নিচেরটার ফ্যাক্টোরিয়াল ইন্টু ওপর নিচের ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল। এটা হলো এনসিআর। যেমন আমি 5C2 যদি বার করতে চাই, এই যে উদাহরণ দিচ্ছি, যে 5টা ছেলেদের মধ্যে থেকে দুটো করে নিয়ে কতগুলো দল আমি গঠন করতে পারি, সেটা বের করার নিয়ম হচ্ছে দেখো, ফ্যাক্টোরিয়াল এন মানে ফ্যাক্টোরিয়াল 5 ডিভাইডেড বাই ফ্যাক্টোরিয়াল 2 ইন্টু ডিভাইড বাই দুটো ডিফারেন্সের ফ্যাক্টোরিয়াল, ফ্যাক্টোরিয়াল 3। তাহলে ফ্যাক্টোরিয়াল 5 কে আমি লিখতে পারি, দেখো তো 5 ইন্টু 4 ইন্টু ফ্যাক্টোরিয়াল 3 একটু আগে শিখিয়েছিলাম। আর নিচে 2 মানে 2 ইন্টু 1 আর ইন্টু ফ্যাক্টোরিয়াল 3, ফ্যাক্টোরিয়াল 3 কেটে গেল, এটা দিয়ে কাটলে 2 হবে, 5 দুগুণে 10। তার মানে এরকম 10টা দল গঠন করা যায়, 10টা দল গঠন করা যায়। অলওয়েজ জানবে আর এর মান, এর নিচে যেটা আছে সেটার মান, আর এর মান 0 থেকে n এর মধ্যে থাকবে। 0 ঋণাত্মক হতে পারবে না আর এর মান। 5টা ছেলের থেকে মাইনাস 2টো ছেলে বাছাই করো, সম্ভব না। 5টার মধ্যে থেকে আমি একটাকেও বাছাই করলাম না, এটা হতে পারে, 0 হতে পারে আর এর মান। আর 5টার মধ্যে থেকে আমি 5টাকেই বাছাই করলাম, এটা হতে পারে। তাহলে আর এর মান 0 থেকে n এর মধ্যে অবস্থিত। আর এর মান কখনোই n অপেক্ষা বৃহত্তর হতে পারে না, ঠিক আছে? এইখানে কতগুলো রেডিমেড মান জেনে রাখার চেষ্টা করো। যেমন ধরো NC0, ভেঙে দেখো তোমরা এই নিয়মে। NC0 মানে কি? NC0 মানে হচ্ছে ফ্যাক্টোরিয়াল n বাই ফ্যাক্টোরিয়াল 0 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 0। দ্যাট মিনস ফ্যাক্টোরিয়াল n, ফ্যাক্টোরিয়াল 0 মানে 1, আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল n। তাহলে ফ্যাক্টোরিয়াল n কেটে গেল, কি থাকলো? 1। NC0 মানে 1, NCn মানে 1। এটা মুখস্থ রাখবে যাতে ক্যালকুলেশন করতে না হয়। NC1 অথবা NCn-1, NC1 এবং NCn-1 দুটোরই মান হবে n, ঠিক আছে? NC2
আর এনসি এন মাইনাস টু এরা ইকুয়াল হবে, এবং এটা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। তোমরা জানবে যে এই বিস্তৃতিতে সামনে থেকে এবং পিছন থেকে সমদূরবর্তী পদগুলো সবসময় সমান হয়, সবসময় সমান হয়। দেখো এনসি জিরো শুরুর থেকে প্রথম, এনসি এন শেষের থেকে প্রথম, তাদের মান এক। এনসি ওয়ান শুরুর থেকে দ্বিতীয়, এনসি এন মাইনাস ওয়ান শেষের থেকে দ্বিতীয়, এদের মান সমান এন। এটা এনসি টু মানে প্রথম থেকে তৃতীয়, আর এনসি এন মাইনাস টু মানে শেষের থেকে তৃতীয়, এটার মান সমান। এটা হবে এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। ভেঙে তোমরা দেখবে এটাই আসবে, এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। দেখো দেখো এন সি টু, এই তো এন সি টু মানে কি ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, রাইট? তাহলে ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল টু ইন্টু, আচ্ছা ফ্যাক্টোরিয়াল এন কে আমি কি লিখতে পারি? ওই আগের নিয়মে ভাঙতে পারি, আগের নিয়মে আমি ভাঙতে পারি। কি ভাঙতে পারি? দেখো এটাকে আমি ভাঙতে পারি এন ইন্টু এন মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু, ভাঙতে পারি। আর এই দুইকে আমি লিখতে পারি দুই গুণিত এক গুণিত ফ্যাক্টোরিয়াল এন মাইনাস টু। দেখো এটা এটা কেটে গেল, কি থাকলো? এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু, এটাই এন ইন্টু এন মাইনাস ওয়ান বাই টু। তাহলে এই ভাঙাটা, এনসিআর এর ভাঙাটা আর ফ্যাক্টোরিয়ালের ভাঙাটা, এই দুটো জিনিস তোমরা কিন্তু প্র্যাকটিস করে নেবে। এই চ্যাপ্টারেও কাজে লাগবে, পারমুটেশনেও কাজে লাগবে, প্লাস অঙ্কের বিভিন্ন শাখায় এটা কিন্তু কাজে লাগবে। নেক্সট চলো, আচ্ছা দেখো কয়েকটি গুরুত্বপূর্ণ সূত্রের প্রমাণ। প্রথম সূত্রগুলোকে মুখস্থ করো, প্রমাণগুলো তোমরা দেখে নাও। দেখো এনসিআর ইকুয়ালস টু লেখা যায় এন বাই আর, ওপরেরটা বাই নিচেরটা, ইন্টু সি এর ক্ষেত্রে ওপরেরটা এক কম নিচেরটা এক কম, এন মাইনাস ওয়ান সি আর মাইনাস ওয়ান। মানে ধরো তোমার আছে 12C6, 12C6, এটাকে আমি লিখতে পারি কিভাবে না, উপরেরটা বাই নিচেরটা 12/6 গুণিত এদের একটা করে কম 11C5। ঠিক আছে, এটা খুব গুরুত্বপূর্ণ অঙ্ক, থিওরেম, এটা খুব কাজে লাগবে। এটাকে প্রমাণ করে দেখানো হয়েছে, কি করে দেখো। আচ্ছা আবার এটাকে আরো স্টেপ আমি ভাঙতে পারি। আমি এরা ভেঙেছি তো, আমি আবার 11টাকে ভেঙে দিতে পারি। 12/6 গুণিত এই 11C5 কে লিখতে পারি 11/5 ইন্টু একটা করে কম 10C4 লিখতে পারি। আমি আরো একটা করে ভাঙতে পারি তো, 12/6 গুণিত 11/5 গুণিত 10/4, তারপরে একটা করে কম 9C3 লিখতে পারি না? তাহলে একটা সি কে আমি এইভাবে ভেঙে যেতে পারি। কত অব্দি ভাঙবো? আবার যদি ভাঙি কি আসবে? 12/6, 11/5, 10/4, 9/3, তারপরে একটা করে কম 8C2। তারপরের লাইনে কি হবে? 12/6, 11/5, 10/4, 9/3, 8/2, একটা করে কম 7C1। তারপরের লাইনে আমি কি ভাঙতে পারি? 12/6, 11/5, 10/4, 9/3, 8/2, 7/1। দেখো এইবার যদি আমি আবার ভাঙি তাহলে কি হবে? 7C করে 6C0 হয়ে যাবে। 6C0 মানে কত? 1। 6C0 মানে কত? 1। তাহলে গুণফলটা কোনো পরিবর্তন হবে না। তাহলে এইভাবে ভাঙতে ভাঙতে 1 পর্যন্ত না আসা পর্যন্ত আমি ভেঙে যেতে পারি। এইবার তুমি একটা জিনিস ভাবো তো, এইখানে তুমি ভেঙে কি পেলে? ভালো করে বোঝো, তুমি কি পেলে? এটা তোমার চেনা জিনিস পেয়েছো। দেখো আমি তোমায় দেখাচ্ছি।
আচ্ছা 12C6 ফর্মুলাতে কি শিখেছিলাম? ফ্যাক্টোরিয়াল 12 বাই ফ্যাক্টোরিয়াল 6 ইন্টু ফ্যাক্টোরিয়াল 12 মাইনাস 6, এই তো এটা শিখেছিলাম। তো তো যদি আমি এইটাকে ফ্যাক্টোরিয়াল 12টাকে এরকম ভাবে ভাঙি, 12 গুণ 11 গুণ 10 গুণ 9 গুণ 8 গুণ 7 গুণ ফ্যাক্টোরিয়াল 6 ভাঙতে পারি এইভাবে মাঝখান দিয়ে। আর নিচে ফ্যাক্টোরিয়াল 6 মানে কি 6 গুণিত 5 গুণিত 4 গুণিত 3 গুণিত 2 গুণিত 1, আর এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল 6। ফ্যাক্টোরিয়াল 6 কেটে গেল, কি আসলো? এটাই তো আসলো। দেখো তো আগের এই পদ্ধতিতে এটাই এসেছিল কিনা। উপরে কি এসছে? 12 11 10 9 8 7, এই দেখো 12 11 10 9 8 7। নিচে 6 5 4 3 2 1, 6 5 4 3 2 1। তাহলে এই পদ্ধতিতে ভাঙলেও যা আসছে, আমি এই যে পদ্ধতি শেখালাম তোমাকে, তুমি আরেকবার রিপিট করে দেখে নিও কি করে আমি শেখালাম। এটাও এটাই আসছে। এইটা আমাদের এই পদ্ধতিটা আমাদের অনেক সহজে মান বার করতে সুবিধা করে দেবে। ঠিক আছে, মনে রেখো। যেমন ধরো NC5। আচ্ছা তোমাদেরকে আমি একটা জিনিস বলেছিলাম, বিস্তৃতির প্রথম ও শেষ পদগুলো সমান হয়। এটা হয়তো পরে আছে, দেখছি। নেক্সট, NCR ইকুয়ালস টু NCN-R। তুমি শিখেছিলে NC0 ইজ ইকুয়াল টু NC1 NCN। তারপরে শিখেছিলে NC1 ইকুয়ালস টু NCN-1। সেই জন্য তুমি জানবে NCR অলওয়েজ ইকুয়ালস টু NC, এই দুটো ডিফারেন্স যেটা হবে সেটা সমান হবে, বুঝলে? NCR অলওয়েজ ইকুয়ালস টু NCN-R। ঠিক আছে, দেখো তোমাকে একটা এক্সাম্পল দেওয়া হয়েছে। কি এক্সাম্পল? NC3 ইকুয়ালস টু NCX। 9C3 ইকুয়ালস টু 9CX। ফাইন্ড X, X এর মান বের করো। এটা শর্ট কোশ্চেন আসতে পারে, ক্লাস 11-এ শর্ট কোশ্চেন এরও আসতে পারে। 9C3 ইজ ইকুয়াল টু 9CX, বা একটু বড় করে আসবে, এত ছোট আসবে। এটার অর্থ কি? এখানে দুটো জিনিস হতে পারে। এক, X ইজ ইকুয়াল টু 3 হতে পারে, X ইজ ইকুয়াল টু 3 হতে পারে, অথবা X ইজ ইকুয়াল টু 9 মাইনাস 3 হতে পারে। X ইকুয়াল টু 9 মাইনাস 3 হতে পারে 6। NC6 আর NC3 সমান, আবার NC3 9C3 এবং 9C6 সমান হবে। 9C3 আর 9CX, X ইজ ইকুয়াল টু 3 হতে পারে। ঠিক আছে, বুঝতে পেরেছো? এটা কিন্তু একটা ইম্পর্টেন্ট জিনিস, এটার প্রয়োগ আছে প্রচুর, প্রচুর কাজে লাগে। চলো, NCR প্লাস NCN-1 ইকুয়ালস টু N প্লাস 1CR, এটা ফর্মুলা। এটা ভীষণ ব্যবহৃত ফর্মুলা, খুব কাজে লাগবে তোমাদের। NCR প্লাস NCR-1 এরকম যদি থাকে, দুটো কম্বিনেশন যদি এরকম থাকে যে উপরটা সমান, নিচেরটা কনজিকিউটিভ, এক কম, নিচেরটা কনজিকিউটিভ, যদি এরকম থাকে দুটো কম্বিনেশনের যোগফল যাদের উপরটা সমান আর নিচেরটা কনজিকিউটিভ, এক কম, তবে তুমি জানবে এর যোগফল হবে ওপরেরটা এক বেশি, N+1C বড়টা NCR, N+1CR। যদি দুটো কম্বিনেশনে যোগ করতে হয়, উপরেরটা সমান থাকে, নিচেরটা কনজিকিউটিভ থাকে, তাহলে পরে যোগ করলে উপরেরটা এক বাড়বে, নিচের বড়টা আসবে। এটা কিন্তু প্রচুর সমাধানে তুমি পাবে, প্রচুর সমস্যায় পাবে। হয়ে গেল। আরেকটা ফর্মুলা দেখো, NCR বাই NCR-1। এখানেও ভাগ আছে, ওই একই রকম জিনিস, উপরেরটা সমান, নিচেরটা কনজিকিউটিভ, তার মান হবে
n মাইনাস আর প্লাস ওয়ান বাই আর, n মাইনাস ওয়ান প্লাস আর বাই আর। তোমরা এটাকে ভেঙে দেখবে, এটাই আসবে। আমি একটু দেখিয়ে দেবো, দেখো এন সি আর বাই এন সি আর মাইনাস ওয়ান, এই তো। এন সি আর মানে কি? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। তার নিচেরটা কি হবে? ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর প্লাস ওয়ান, এই তো। উল্টে দাও, ফ্যাক্টোরিয়াল এন বাই ফ্যাক্টোরিয়াল আর, আচ্ছা ফ্যাক্টোরিয়াল আর কে লিখতে পারি আর ইন্টু ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান, লিখে দিলাম, হ্যাঁ, ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর। হলো? এটা উল্টে যাবে, এটা উপরে যাবে, তাহলে এটা হচ্ছে ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান। আচ্ছা এইটা তো এন মাইনাস আর প্লাস ওয়ান, মানে এটা হচ্ছে এক বড়, এটাকে যদি ভাঙে কি আসবে না এন মাইনাস আর প্লাস ওয়ান ইন্টু ফ্যাক্টোরিয়াল এন মাইনাস আর, আর নিচে কি আছে? ফ্যাক্টোরিয়াল এন, এই তো। তাহলে এই ফ্যাক্টোরিয়াল এন, এই ফ্যাক্টোরিয়াল এন কেটে গেল, এই ফ্যাক্টোরিয়াল আর মাইনাস ওয়ান আর মাইনাস কেটে গেল, এন মাইনাস আর এন মাইনাস আর কেটে গেল, কি থাকলো? এন মাইনাস আর প্লাস ওয়ান বাই আর। এটা খুব ইম্পর্টেন্ট ফর্মুলা, খুব কাজে লাগবে, অনেক অঙ্কে কাজে লাগবে। নেক্সট, খুব ভালো অঙ্ক এটা, যেই মেন্সের অঙ্ক। আচ্ছা তোমরা তো সবে 11-এ এসছো, সামেশন বোঝো? সামেশন বোঝো কি? এই যে চিহ্নটা দেখতে পাচ্ছ না, এটা, এটাকে বলে সামেশন। সামেশন মানে কি? ধরো সামেশন 2k প্লাস 3, ঠিক আছে, সামেশন 2k প্লাস 3, কে এর মান 1 থেকে 5 পর্যন্ত। তার মানে দাঁড়ায়, এটার অর্থ কি? এই চিহ্ন দিয়ে বোঝানোর অর্থটা কি? সামেশন কে ইজ ইকুয়াল টু 1 to 5 2k প্লাস 3, এটার অর্থ হলো যে একবার কে এর জায়গায় 1 বসাবো, 2 ইন্টু 1 প্লাস 3, তারপরে কে এর জায়গায় 2 বসাবো, 2 ইন্টু 2 প্লাস 3, তারপরে কে এর জায়গায় 3 বসাবো, 2 ইন্টু 3 প্লাস 3, তারপরে কে এর জায়গায় 4 বসাবো, 2 ইন্টু 4 প্লাস 3, তারপরে কে এর জায়গায় 5 বসাবো, 2 ইন্টু 5 প্লাস 3। কেন? আমি 1 থেকে 1 2 3 4 5 বসালাম, আর তো বসালাম না। তার কারণ এখানে বলেছিল কে এর মান 1 to 5, 1 থেকে 5 পর্যন্ত। এইগুলোকে বসিয়ে যদি আমরা যোগ করে দিই, এইটাকেই বলা হয় সামেশন অফ সিরিজ। সিরিজ বা যাই হোক, আমি সামেশন চিহ্ন দিলে যোগফল বোঝাবে, সামেশন মানে যোগফল। এবং কে ইজ ইকুয়াল টু 1 to 5 মানে কে এর মান একবার 1 বসিয়ে, একবার 2 বসিয়ে, 3 বসিয়ে, আপার লিমিট পর্যন্ত বসিয়ে যোগ করে দেওয়া, এটাকেই বলা হয় সামেশন। বুঝতে পেরেছ? এইবার একটা অঙ্ক দিয়ে শুরু করছি। অঙ্কটা একটু বোঝো, তোমার জন্য একটু ভারী পড়বে, ভারী পড়লেও বুঝতে হবে, ঠিক আছে? বলছে সামেশন আই ইজ ইকুয়াল টু 1 to 20, 1 to 20 20c i minus 1 by 20c i plus 20c i minus 1, তার আবার হোল কিউব ইকুয়ালস টু k বাই 21। কে এর মান কত? এটা একটু উচ্চ মানের অঙ্ক, বুঝলে তো? দেখো, সামেশন i ইকুয়ালস টু 1 to 20 20c i minus 1, তাই তো? 20c i minus 1। আচ্ছা আমরা একটু আগে কি পড়লাম? NCR ইকুয়ালস টু, দেখো 20c i minus 1 বাই 20c i প্লাস 20c i minus 1। আচ্ছা একটু আগে আমরা একটা সূত্র করলাম, মনে আছে? NCR প্লাস NCR মাইনাস 1 করলাম, মনে আছে? 20c i প্লাস 20c i মাইনাস 1, এটা ইকুয়ালস টু n প্লাস 1 CR। তাহলে এটা কি হয়ে যায় বলো তো? নিচেরটা
20CI-1 ডিভাইডেড বাই, এটা হয়ে যাবে ওপরেরটা একটা বেশি, মানে 21CI তার হোল কিউব। দ্যাট ইজ ইকুয়ালস টু সামেশন I ইকুয়ালস টু 1 টু 20, ওপরে কি আছে 20CI-1, নিচে আছে 21CI। এটাকে ওই ফর্মুলা ভাঙা যাবে যে 21CI ইকুয়ালস টু একটা 21/I ইন্টু একটা কম 20CI-1। তাহলে এটাকে আমি লিখতে পারি 21/I ইন্টু একটা কম 20CI-1 তার হোল কিউব। দেখো 20CI-1 কেটে গেল। দ্যাট ইজ সামেশন I ইকুয়ালস টু 1 টু 20, এই আইটা উপরে চলে যাবে, I/21 তার হোল কিউব, তার মানে I কিউব নিচে 21 এর হোল কিউব। সামেশন মানে কি, আমি I এর জায়গায় 1 2 3 4 বসাবো, তো যতবারই বসাবো 21টা তো ফিক্সড থেকে যাবে, কনস্ট্যান্ট, ও বাইরে চলে আসবে। তাহলে 1/21 এর হোল কিউব, আর I কিউব মানে এটা কি হবে 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস 4 কিউব ডট 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 21 কিউব, 20 কিউব। দেখো এই গুণটা তুমি এখন পারবে না, এটা শিখবে তুমি এই এই যোগফল নির্ণয় করাটা যখন তুমি ইয়ে করবে। কেউ কেউ মাধ্যমিকেও এটা করে এসছো হয়তো, স্বাভাবিক সংখ্যার সমষ্টি, স্বাভাবিক সংখ্যার বর্গের সমষ্টি, স্বাভাবিক সংখ্যার ঘনের সমষ্টি। যারা জানো তারা জানো, যারা জানো না তাদের জন্য আমি বলি যে এই সেটা ফর্মুলা আছে, এটা তোমাকে এখানে শেখানো হবে সিকোয়েন্স অ্যান্ড সিরিজে। কিরকম ফর্মুলাটা না, 1 কিউব প্লাস 2 কিউব প্লাস 3 কিউব প্লাস ডট 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 n কিউব ইকুয়ালস টু n ইন্টু n প্লাস 1/2 তার হোল কিউব। বুঝেছো? তাহলে এটা কি হবে বলো তো, এখানে তো 21 কিউব থাকলো, এখানে হয়ে যাবে n মানে 20 ইন্টু n প্লাস 1 মানে 21/2 তার হোল স্কোয়ার, সরি হোল স্কোয়ার হবে, তার হবে হোল স্কোয়ার। তার মানে এটা হয়ে গেল 10, 1/21 কিউব ইন্টু 10 স্কোয়ার হয়ে গেল 100 ইন্টু 21 এর স্কোয়ার, রাইট? এটা কেটে গেলে নিচে একটাই থাকবে, কি আসবে 100/21, 100 অঙ্কে বলা আছে তোমার এইটা ইজ ইকুয়াল টু k/21 ইকুয়ালস টু k/21। তুলনা করো দুপাশে, 21 কেটে গেল, k এর মান 100, k এর মান কত 100, k ইজ ইকুয়াল টু 100। আমি বোঝাতে পেরেছি? দেখো অঙ্কটা একটু কঠিন অঙ্ক, শুরুতেই এটা চলে এসছে, এনিওয়ে তো যাই হোক, একটা কঠিন অঙ্ক, তোমরা এটাকে ভালো করে দুবার করে বুঝে নিও। দুটো ফর্মুলা এখানে কাজে লেগেছে, একটা ফর্মুলা এখানে কাজে লেগেছে, একটা ফর্মুলা এখানে কাজে লেগেছে, অঙ্কটা হয়ে গেছে। এবং অঙ্কটা যদি চলে আসে বা এই ধরনের কোনো অঙ্ক আসে তুমি করতে পারবে। নেক্সট, এটাও একই ধরনের অঙ্ক, ফাইন্ড দ্য ভ্যালু অফ দিস r ইকুয়ালস টু 0 টু 50, 50 মাইনাস RC2, কি আছে সামেশন r ইকুয়ালস টু 0 টু 20, 50 মাইনাস RC6, বুঝলে? তো r এর মান 0 থেকে 20 পর্যন্ত বসাতে হবে, তাহলে r এর মান 0 বসালে কত হবে 50, C6 এক বছরে কি হবে 49, C6 প্লাস 48, C6 প্লাস আরেক কমলে 47, C6 প্লাস চলতে 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 যখন 20 বসবে তখন কি আসবে
31C6, তাহলে এটা কি হবে 19 বসলে 31C6। তোমাকে বলেছি যোগফলটা বার করো, কেমন করে করবে? আচ্ছা, 50C6 NCR equals to NCR equals to NC N minus R। তাহলে 50C6 কে লেখা যেতে পারে 50C44। তারপরেরটাকে কি লিখতে পারি? 49C43। এটাকে লিখতে পারি 48C42। এটাকে লিখতে পারি 47C41। এইভাবে চলতে চলতে লাস্টেরটা কি আসবে 31C25 প্লাস 30C24। আচ্ছা, আমি এটা যদি ঘুরিয়ে লিখে দিই, 30C24 প্লাস 31C25 প্লাস 32C26, এইভাবে বাড়তে 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 47C41 প্লাস 48C42 প্লাস 49C43 প্লাস 50C44। আমি এটা কাজ করছি, আমি এখানে 30C23 দিলাম, 30C23, তারপরে যা আছে লিখে গেলাম। লিখলাম, হ্যাঁ। দেখো, দেখো NCR বা প্লাস NCR -1 ফর্মুলা চলে আসছে না, N+1CR মানে 31C24, তারপরটা 31C25, তারপর এটা 32C26, চলতে থাকবে এরকম। এবার 31C24 31C25 কি হবে 32C25। দেখো এইভাবে একটার থেকে 32 হলো, আবার 32C26 33C27 হয়ে যাবে। এই পরে যোগ করতে 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 আলটিমেটলি কি আসবে বলতো 50C44 আছে তো, 50C43 আসবে, লাস্টেরটা 50C44। তাহলে আলটিমেটলি কি আসবে NCR -1, এটা হয়ে যাবে 51C44, 51C44, বা এটা আমি 51C7ও লিখতে পারি। বুঝতে পেরেছ? এই অঙ্কটা তোমরা বারবার করে দেখো, এটা ভালো অঙ্ক। এই ধরনের প্রচুর অঙ্ক তোমাদের পাবে, এবং এর অনেকগুলোই তোমাকে আমি ইয়েতে শিখিয়েছি। কোথায় আমি শিখিয়েছি? এটা তোমাদেরকে পারমুটেশন কম্বিনেশনে এই ধরনের অঙ্ক অনেকগুলো আমি শিখিয়ে দিয়েছি, তোমরা দেখে নিও একটুখানি। নেক্সট, এটা ওই একই ধরনের অঙ্ক।
এটা কলেজে প্যাকম্যান বলা হয়, প্যাকম্যান, বুঝতে পেরেছো কিরকম? 40C0 প্লাস 41C1 প্লাস 42C2 প্লাস 43C3 প্লাস ডট 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 60C20। ঠিক আছে, এইটা আছে। আচ্ছা, আগের অঙ্কটায় এখানে আমি একটা মাইনাস করেছিলাম না, এই যে 50, এই যে 30C24, 30C23 একটা আমি দিয়েছিলাম না, এটা এখানে বিয়োগ করতে হবে তো, 30C23 লাস্টে এটার সাথে আসবে মাইনাস 30C23 বা 30C7 হতে পারে, 51C7 মাইনাস 30C7 এটা হতে পারে। এটাও দেখে নিব। নেক্সট, এই অঙ্কটা বলছে যে এটা m/n ইন্টু 60C20 হবে। কেমন করে হবে দেখো, এই অঙ্কগুলো করার সময় কি লিখতে পারি, 40C40 প্লাস এটাকে লিখতে পারি 41C40 প্লাস 42C40 43C40 60C40। দেখো আমি একটা কায়দা করছি, কি কায়দা করতে পারি বলতো? 40C40 জায়গায় আমি কি লিখতে পারি 41C41? 40C40ও যত, 41C41ও তত এক, এনসিএম লিখে বাকি যা আছে তাই লিখে দিলাম। এইটা করলেই ফর্মুলায় চলে আসবে। এইটা করলেই দেখো ফর্মুলায় চলে আসবে। কি চলে এলো, NCR প্লাস NCR-1, 41 মাইনাস 1 কি হয়ে যাবে এটা? এটা হয়ে যাবে তাহলে কি 42C41। পরটা কি আছে, 42C40। তারপরটা কি আছে, 43C40। এইভাবে চলতে চলতে কোথায় যাবে, 60C40, তাই না? আবার দেখো এটা ফর্মুলায় চলে এসছে, এটাকে বলে প্যাকম্যান ফর্মুলা, খেয়ে নেবে। এইটা একে খেয়ে নিলে কি আসবে, এটা চলে আসবে 43C41 প্লাস 43C40 প্লাস চলতে চলতে আবার 60C40। এই দেখো এইটা খেয়ে নেবে, NCR প্লাস NCR-1, এটা হয়ে যাবে 44C40। এরকম ভাবে চলতে 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 লাস্টে আছে কি 60C40। তাহলে আলটিমেটলি আমার কি আসবে, এটা চলতে 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 আগের টার্মটা চলে আসবে 60C41 প্লাস 60C40, বুঝলে? আবার সেই NCR-1 এটা হয়ে যাবে কি, একটা উপরেরটা একটা বেশি, 61C41, 61C41, বুঝতে পেরেছ? কি চলে আসবে, 61C41, 61C41, 61C41। এটাকে লিখতে পারি 61/41, একটা একটা কম হয়ে যাবে না,
সি 40, এটা 41, ঠিক আছে? এটা হবে তো 61 বাই 41, এটাকে লেখা যাচ্ছে 60C 40 কে 60C 60 মাইনাস 40 মানে 20, এইটার সাথে দেখো এটাকে মেলাতে হবে। এইটা ইকুয়াল টু বলে দিয়েছে m বাই n ইন্টু 60C 20, 60C 20 মিলে গেল, তাহলে m হয়ে গেল 61 আর n হয়ে গেল 41। তোমাকে কি বলেছে? while m and m are co-prime, এর মধ্যে কোনো কমন নেই, ফাইন্ড দ্য ভ্যালু অফ m প্লাস n। তাহলে m প্লাস n ইকুয়ালস টু 61 প্লাস 41 মানে 102। অ্যান্সার 102 আছে। জেই মেন্স 2022, ঠিক আছে? এগুলো একটু প্রথমে ভারী অঙ্ক পড়ে গেল। কেন ভারী অঙ্ক পড়ে গেল তোমায় বলে দিচ্ছি। অ্যাকচুয়ালি আমি তো এখন বাইনোমিয়াল থিওরেমের অঙ্ক করাচ্ছি না, আমি করাচ্ছি কিসের অঙ্ক? আমি করাচ্ছি তোমাকে এনসিআর এর অঙ্ক, ফ্যাক্টোরিয়ালের অঙ্ক, যে অঙ্কগুলো অলরেডি শেখানো হয়ে গেছে তোমাদের কোথায় না পারমুটেশন কম্বিনেশনে। তুমি পারমুটেশন কম্বিনেশনের চ্যাপ্টারে গিয়ে ওটা একটু ডিটেলসে পড়ে এসো, পড়ে আসার পরে এই অঙ্কগুলো করো, বুঝতে পারবে, ঠিক আছে? এটা একটু কঠিন অঙ্ক দিলাম। এনিওয়ে চলো, আবার একটা অঙ্ক আছে 15C 3R ইকুয়ালস টু 15C R প্লাস 3, দেন ফাইন্ড দ্য ভ্যালু অফ এনসিআর। এটা সোজা অঙ্ক, এটা হায়ার সেকেন্ডারির বাপেরই অঙ্ক। 15C 3R ইকুয়ালস টু 15C R প্লাস 3, তাই না? এটা কখন সমান হবে? যদি এই দুটো সমান হয়, অথবা 3R প্লাস R প্লাস 3 ইকুয়ালস টু 8 এর মান, এই দুটো সমষ্টি যদি এটা হয়, or 4R ইকুয়ালস টু 12 or R ইজ ইকুয়াল টু 3, ঠিক আছে? তাহলে n এর মান হচ্ছে 15, আর এর মান হচ্ছে 3, তাহলে এনসিআর ইকুয়ালস টু 15C3, 15C3 আর এর মান 3, বুঝতে পেরেছো? এটা কিন্তু তোমার হায়ার সেকেন্ডারি স্ট্যান্ডার্ড অঙ্ক, ভালো অঙ্ক করে দেবে। নেক্সট, আচ্ছা এই অঙ্কটা তোমরা হোম টাস্ক বাড়িতে করো। নেক্সট, এটা একটা ভালো অঙ্ক, এটাও খুব ভালো আইডিয়ার অঙ্ক, বুঝতে পেরেছো? 1 মিনিট, এটা খুব ভালো অঙ্ক। এটা আমরা কি কায়দায় করছি দেখো, NC5 by n minus 4 equals to 99. Find the value of n. আচ্ছা NC5 মানে কি? n factorial n by factorial 5 into factorial n minus 5, তাই না? Equals to 99. আচ্ছা ফ্যাক্টোরিয়াল n মানে কি? n into n minus 1 into n minus 2 into n minus 3 into n minus, আচ্ছা নিচে একটা n minus 4 আছে, n minus 4 into factorial n minus 5, নিচেরটা কি আছে না ফ্যাক্টোরিয়াল 5 ইন্টু ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5, আর এই n মাইনাস 4টা এখানে আসবে, ইকুয়ালস টু 99। ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5, ফ্যাক্টোরিয়াল n মাইনাস 5 কেটে গেল, n মাইনাস 4, n মাইনাস 4 কেটে গেল, থাকলো কি সুন্দর জিনিস দেখো, n
ইন্টু n মাইনাস ওয়ান ইন্টু n মাইনাস টু ইন্টু n মাইনাস থ্রি ইজ ইকুয়াল টু 99 ইন্টু ফ্যাক্টোরিয়াল 5 মানে 120। বুঝো? এবার এইটাকে সলভ করে তোমাকে n এর মান বার করতে হবে। করতেই পারো, n টু দি পাওয়ার 4 এর ফর্মুলা আসবে, তাকে ভেঙে তুমি বার করবে, মাথা খারাপ হয়ে যাবে। আমি এখানে একটা কায়দা ইউজ করছি, দেখো কি সুন্দর, খুব ভালো লাগবে। দেখো n, তারপরে আছে এক কম, তারপরে আছে আরেক কম, তারপরে আছে আরেক কম। আচ্ছা, এইটাকে আমি যদি ভাঙতে পারি এক কম করে, কিরকম? 99 মানে 11 ইন্টু 9 তো, আর 120 মানে 12 গুণিত 10। দেখো আমি যদি এইভাবে সাজাই কিরকম দেখতে লাগবে, n তারপরে এক কম, তারপরে n মাইনাস টু এক কম, তারপরে n মাইনাস থ্রি এক কম। এইটাকে যদি সাজাও 9, না বল, প্রথমে 12, তারপরে এক কম 11, তারপরে এক কম 10, তারপরে এক কম 9। দুদিকে তুলনা করো না, এটা 12, এটা 12 মাইনাস 1, এটা 12 মাইনাস 2, এটা 12 মাইনাস 3। দুদিকে তুলনা করলে কি আসে? n ইকুয়ালস টু 12। কি সুন্দর! দেখো এই অঙ্কটা যদি ক্যালকুলেশন করে বার করতে যাই তো পরীক্ষার টাইম কভার হয়ে যাবে। এই বুদ্ধিটা মাথায় না আসলে শেষ। ঠিক আছে, n ইকুয়ালস টু 12, খুব ভালো অঙ্ক, স্টার। এটা হায়ার সেকেন্ডারিতে দিতে পারে, মানে 11 পরীক্ষা। আচ্ছা, আমরা এতক্ষণ ধরে ফ্যাক্টোরিয়াল পড়লাম, আর কি পড়লাম? এনসিআর করলাম। এনসিআর এ কিছু ভারী ভারী প্রবলেম করলাম। ভারী প্রবলেম কেন করলাম না? এনসিআর এর সাধারণ প্রবলেমগুলো পারমুটেশনের ওখানে করিয়ে দিয়েছি, ওইগুলোকে আবার বারবার তো রিপিট করবো না, সেই জন্য আমি একটা ভারী অঙ্ক এখানে করিয়ে দিলাম। ঠিক আছে, তোমরা ওই দুটো বিলিয়ে পড়ে নেবে, হয়ে যাবে। এইবার আমরা আসল জায়গায় ফিরে আসি। সেটা কি? সেটা হচ্ছে বাইনোমিয়াল থিওরেম, যেটা পড়াচ্ছি আজকে। তা বাইনোমিয়াল থিওরেমের কি বলেছিলাম, যে বাইনোমিয়াল থিওরেমটা কি করে উদ্ভূত হলো, উঠলো, সেটাই এখন আমরা আলোচনা করব। যেমন ধরো, যদি এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 1 হয়, তার মানে এক্স প্লাস ওয়াই হয়, বুঝতেই পারছো। এক্স প্লাস ওয়াই যদি হোল স্কোয়ার হয়, তাহলে এক্স স্কোয়ার প্লাস 2xy প্লাস ওয়াই স্কোয়ার হয়। এক্স প্লাস ওয়াই যদি হোল কিউব হয়, তাহলে এক্স কিউব প্লাস 3x স্কোয়ার ওয়াই প্লাস 3xy স্কোয়ার প্লাস ওয়াই কিউব হয়। এই পর্যন্ত তোমাদের ফর্মুলা জানা আছে। এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 হলে কি হবে? এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 হলে কি হবে? এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 হলে কি হবে? এটা কিন্তু অতীত যুগে মানুষ জানতো না, একদম সিম্পলি জানতো না। তখন তারা প্রয়োজন পড়লে পরে ওই ভেঙে ভেঙে গুণ করে গুণ করে গুণ করে গুণ করে করতে পারত। এই সময় পাস্কাল নামে একজন ম্যাথমেটিশিয়ান, তিনি একটা সিমিলারিটি খেয়াল করলেন। কি সিমিলারিটি খেয়াল করলেন? দেখো, এক্স প্লাস ওয়াই উনি লিখলেন 1 প্লাস 1, সহগ কত? 1। এক্স আর ওয়াই সহগ 1 1 1। এইবার উনি দেখলেন যে এই দেখো, তাকাও এদিকে, এই দুটোকে যোগ করে বসালে 2, আর দুপাশে 1 1 বসিয়ে দিলে 1 2 1, এরও সহগ দেখো 1 2 1। আবার দেখো, এই দুটোকে যোগ করে এখানে বসিয়ে দিলে 3, 2 আর 1 3। এই দুটোকে যোগ করে এখানে বসিয়ে দিলে 2 আর 1 3, আর দুপাশে দুটো 1 1 দিয়ে দিলে এর সহগ চলে আসছে দেখো 1 3 3 1। এই ধর্ম মেনে উনি এখানেও করলেন, এইটা এটা যোগ করে এখানে বসিয়ে দিলেন, 3 আর 1 4 হলো। 3 আর 3 6 যোগ করে এখানে বসিয়ে দিলেন, 6 হলো। 3 আর 1 4 যোগ করে এখানে বসিয়ে দিলেন, 4 হলো। দুপাশে দুটো 1 1 দিয়ে দিলেন। দেখা গেল গুণঠুন করে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 4 এর সহগ কিন্তু তাই আসছে, 1 4 6 4 1। আশ্চর্য, সুন্দর এসে গেল। এইবার আবার তিনি কি করলেন, এই এই 1 আর 4 যোগ করে
দেখলেন 5 আসছে, 6 আর 4 যোগ করে দেখলেন 10 আসছে, 6 আর 4 যোগ করে দেখলেন 10 আসছে, 5 আসছে, আর দুদিকে দুটো 1 বসিয়ে দিলেন। দেখো এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এর ফর্মুলা কিন্তু ওইটাই, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 5 এ কিন্তু ওই রকমই আসবে, 1 মানে এক্স টু দি পাওয়ার 5, তারপরেরটা কত 5, 5 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই, তারপরেরটা কত 10 এক্স টু দি পাওয়ার 3 ইন্টু ওয়াই স্কোয়ার, তারপরটা কত 10 এক্স টু দি পাওয়ার 2 ইন্টু ওয়াই কিউব, তারপরটা কত 5 এক্স ওয়াই টু দি পাওয়ার 4, তারপরটা কত 1 মানে ওয়াই টু দি পাওয়ার 5। আরে বাহ, পাস্কাল ফর্মুলাতে মিলে গেল, এটা গুনটুন করে দেখা গেল এই আসছে। তারপরে আরেকটু এগোলেন, কত 5 আর 1 যোগ করে দেখলেন 6, হ্যাঁ 5 আর 1 যোগ করে দেখলেন 15, 10 আর 10 20, 5 আর 10 15, 5 আর 1 6, দুদিকে 1 1 দিয়ে দিলেন, দেখলেন হ্যাঁ এই আসছে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার 6 ইকুয়ালস টু কি আসছে না এক্স টু দি পাওয়ার 6, তারপরে কত 6 এক্স টু দি পাওয়ার 5 ওয়াই, তারপরে কত 15 এক্স টু দি পাওয়ার 4 ওয়াই স্কোয়ার, তারপরে কত 20 এক্স টু দি পাওয়ার 3 ওয়াই টু দি পাওয়ার 3, তারপরে কত 15 এক্স স্কোয়ার ওয়াই টু দি পাওয়ার 4, তারপরে কত 6 এক্স ওয়াই টু দি পাওয়ার 5, তারপরে ওয়াই টু দি পাওয়ার 6, একদম মিলে যাচ্ছে। তখন শুরু হলো এই পাস্কাল ফর্মুলার সাহায্যে, পাস্কাল ট্রায়াঙ্গেল বলা হয় এটাকে, এই পাস্কাল ট্রায়াঙ্গেলের সাহায্যে এই দ্বিঘাত বাইনোমিয়ালের যে বড় বড় পাওয়ারগুলো ভাঙা শুরু হলো এইভাবে, বুঝতে পেরেছ? এইটা বহুদিন চলেছে, কিন্তু এই ফর্মুলাতে যদি তুমি হোল টু দি পাওয়ার 55 বার করতে চাও, তাহলে এই টেবিলটাকে 55 পর্যন্ত নিচে নিয়ে যেতে হবে। 55 মানে 56খানা টার্ম আসবে, এরকম 55খানা লাইন হবে, তো কত সময় লাগবে? ঠিক আছে, পাস্কাল আর একটা জিনিস খেয়াল করেছিলেন, সেটা কি দেখো ভাঙার সময় তোমরাও খেয়াল করো, যখন প্রথম রাশিটার হাইয়েস্ট পাওয়ার আসছে, তারপর পাওয়ার একটা কমে যাচ্ছে, দ্বিতীয় রাশির পাওয়ার 1 হচ্ছে, তারপরেরটা সহগ আসছে, প্রথম রাশির পাওয়ার 1 কমে যাচ্ছে, দ্বিতীয় রাশির পাওয়ার 1টা বেড়ে যাচ্ছে, তারপরেরটা সহগ আসছে, প্রথম রাশির পাওয়ার 1টা কমে যাচ্ছে, দ্বিতীয় রাশির পাওয়ার 1টা বেড়ে যাচ্ছে, এইভাবে শেষ পর্যন্ত গিয়ে দ্বিতীয় রাশির পাওয়ারটা হাইয়েস্ট হয়ে যাচ্ছে। এই জিনিসটাও কিন্তু পাস্কাল খেয়াল করেছিলেন, এবং সেই পাস্কালের ট্রায়াঙ্গেল এবং সেই খেয়াল করা দিয়েই তখনকার দিনে এটা ভাঙা হতো, ভাঙতো, চলছে কষ্ট করেই চলতে হতো। এরপরে আইজ্যাক নিউটন একটা জিনিস খেয়াল করলেন হঠাৎ করে একদিন। কি খেয়াল করলেন বলতো? উনি খেয়াল করলেন, আচ্ছা ওয়ান মানে তো এনসি 0, 1 মানে তো এনসি 0, ঠিক আছে? তাহলে এইখানে 1 যদি আমি বলি এনসি 0, তারপরে এন কত, পাওয়ার কত 2 তো 2c0, এটা 1c0 1c1, এর পাওয়ারটা 2, তাহলে এখানে আসছে 2c0 যদি করি 1 হয়, 2 কত 2c1 করলে 2 হয়, 2c2 করলে 1 হয়। দেখো এই যে মানগুলো এসেছিল না, এইগুলো এইভাবে ব্যাখ্যা করা যায়। এখানে হাইয়েস্ট পাওয়ার আছে 3, এটাকে আমি যদি লিখি 3c0, এটাকে লিখি যদি 3c1, এটাকে যদি লিখি 3c2,
এটাকে যদি লিখি 3C3 তাহলে দেখো মিলে যায়, মিলছে। এই পরেরটা দেখো এখানে পাওয়ার আছে 4, এখানে যদি আমি লিখি 4C1 4C0, তারপরেরটা হচ্ছে 4C1, তারপরেরটা হচ্ছে 4C2, তারপরেরটা হচ্ছে 4C3, তারপরেরটা হচ্ছে 4C4। দেখো এইগুলো ফিগারগুলো কিন্তু সংখ্যার সাথে মিলে যাচ্ছে। 4C2 মানে 6, 4C3 মানে 4, মিলে যাচ্ছে। এখানে যদি লিখি 5C0, এখানে যদি লিখি 5C1, এখানে যদি লিখি 5C2, এখানে যদি লিখি 5C3, এখানে যদি লিখি 5C4, এখানে যদি লিখি 5C5, মিলে যাচ্ছে। আমরা পাস্কেল ট্রায়াঙ্গেল করে যে মান বের করছিলাম সেটা এখন আমাদের আর ট্রায়াঙ্গেল ফ্যাঙ্গেল করতে হবে না, মুখে মুখে বলে দেবো। কত পাওয়ার 4, সহগগুলো কি হবে? 4C0 4C1 4C2 4C3 4C4। পাওয়ার কত? 26। ঠিক আছে, সহগগুলো কি হবে? 26C0 26C1 26C2 26C3 26C4 করতে করতে 26C26, এই 27টা সহগ আসবে। নিউটন এসে ব্যাপারটাকে পুরো জলভাত করে দিল। এত বড় ট্রায়াঙ্গেল করা হ্যান ত্যান 26 পর্যন্ত কিচ্ছু করতে হবে না, একটা বাচ্চাও বলে দেবে সহগ কি হবে একটা বাইনোমিয়ালের। 6C0 থেকে 6C26 সব কটা পদ আসবে, এটাই হচ্ছে সহগ। তাহলে পরে বাইনোমিয়াল থিওরেমটা নিউটনের পরে জলভাত হয়ে গেল। যেটা কঠিন ব্যাপার ছিল, দিনের পর দিন রাতের পর রাত কাজ করে গেলেও হতো না, সেটা জাস্ট কয়েক সেকেন্ডে মুখে বলে দেওয়া যাচ্ছে। বুঝতে পেরেছো? এই হলো গিয়ে বাইনোমিয়াল থিওরেম। নেক্সট, তাহলে আমি কি শিখলাম? শিখলাম যে প্রথম প্লাস দ্বিতীয় পদের হোল টু দি পাওয়ার n ধরে নিচ্ছি সাধারণ পদ, x প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু কি? সহগগুলো হবে nc0 nc1 nc2 nc3 ডট 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 ncn-1 ncn, সহগগুলো এটা হবে। আর চলরাশিগুলো কি হবে? প্রথমটা হবে হচ্ছে প্রথম রাশির পাওয়ার হাইয়েস্ট, দ্বিতীয় রাশির পাওয়ার 0। তারপরটা প্রথম রাশির পাওয়ার একটা কম, দ্বিতীয় রাশির পাওয়ার একটা বেশি। প্রথম রাশির পাওয়ার একটা বেশি, দ্বিতীয় কম, দ্বিতীয় পাওয়ার একটা বেশি। প্রথমটার পাওয়ার একটা কম, দ্বিতীয়টার একটা বেশি। এই করতে করতে শেষে প্রথমটার একটা আর দ্বিতীয়টার হাইয়েস্ট -1, আর লাস্টেরটায় প্রথমটা 0 মানে পাওয়ার 0 আর দ্বিতীয়টা n। এইটাই চলে এলো এক্সপানশন। এখন কিন্তু এই ফর্মুলা দিয়ে আমরা যে কোনো বাইনোমিয়ালের পাওয়ারের মান বিস্তৃতি বার করতে পারি, যে এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার যা কিছু থাক, আবার কি হবে? এই পাওয়ার ধরে সহগগুলো আসবে nc0 প্লাস nc1 প্লাস nc2 প্লাস nc3 প্লাস ডট 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 লাস্ট ncn। আর চলরাশিগুলো কেমন আসবে? প্রথমেরটায় হাইয়েস্ট পাওয়ার প্রথমটার, দ্বিতীয়টায় প্রথমটার পাওয়ার একটা কম, দ্বিতীয়টার একটা, তারপরে এখানে আসবে আর একটা কম, দ্বিতীয়টার একটা বেশি, এখানে আসবে আর একটা কম, দ্বিতীয়টার একটা বেশি, লাস্টেরটায় দ্বিতীয়টার পাওয়ার n। বুঝেছো? তাহলে আমরা এই দীর্ঘ আলোচনা করে কি বুঝলাম? যে বাইনোমিয়াল থিওরেম কি, বাইনোমিয়াল থিওরেমটা কোথা থেকে এলো, প্রয়োজনীয়তা আমি স্তরে স্তরে তোমাদের বর্ণনা করলাম। কোথায় মানুষের প্রবলেম ছিল, কোথায় পাস্কালের ট্রায়াঙ্গেল এলো, পাস্কালের ট্রায়াঙ্গেল করতে গিয়ে কি অসুবিধা হচ্ছিল, পাস্কালের ট্রায়াঙ্গেলের মধ্যে পড়াশোনা করতে গিয়ে নিউটন কি দেখলেন? নিউটন ব্যাপারটাকে জলভাত করে দিলেন। ঠিক বুঝেছো? নেক্সট, এটাই হলো বাইনোমিয়াল থিওরেম দ্বারা এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার n এর এক্সপানশন, বিস্তৃতি। এক্ষেত্রে যদি আমরা মাইনাস বার করতে চাই, এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার n কিছুই না, শুধুমাত্র তোমরা এটাকে এইভাবে লেখো, এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার nটাকে এক্স প্লাস মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার n করে নাও। দ্বিতীয় পদটা মাইনাস ওয়াই, দ্বিতীয় পদে যে এখানে মাইনাস ওয়াই বসিয়ে দাও, তাহলে যেটা আসবে সেটা দেখা যাবে যে একটা অল্টারনেট প্লাস মাইনাস আসবে, বাকি সব একই থাকবে। ওকে, নেক্সট, এটারই একটা বিস্তৃতি রূপ অঙ্কের মধ্যে খুব ব্যবহার করা হয়। ফার্স্ট টার্মটা 1, সেকেন্ড টার্মটাকে x ধরলে 1 প্লাস এক্স হোল টু দি পাওয়ার n ইকুয়ালস টু nc0 ইন্টু, মানে এটা ভাঙলে আসবে কি বলতো,
এনসি জিরো প্লাস এনসি ওয়ান এক্স প্লাস এনসি টু এক্স স্কোয়ার প্লাস এনসি থ্রি এক্স কিউব ডট ডট এনসি আর এক্স টু দি পাওয়ার আর প্লাস ডট 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 এনসি এন মাইনাস ওয়ান এক্স টু দি পাওয়ার এন মাইনাস ওয়ান প্লাস এনসি এন এক্স টু দি পাওয়ার এন। তোমরা একটু ধীরে সুস্থে ব্যাপারটাকে পজ করে দেখো, পজ করে দেখো, দেখে ব্যাপারটা বুঝে নাও। আবার ওয়ান মাইনাস এক্স হোল টু দি পাওয়ার এন হলে কি হবে, ওই একইভাবে এক্স এর জায়গায় মাইনাস এক্স বসিয়ে দাও, অল্টারনেট প্লাস মাইনাস চলে আসবে। এই হলো গিয়ে বাইনোমিয়াল থিওরেম। বাইনোমিয়াল থিওরেমের ইন্ট্রোডাকশন যেটা পড়াবো বলেছিলাম সেইটাই আমি পড়ালাম। এবার কি বলছে, নিচের বিষয়গুলি লক্ষ্য করো। কি লক্ষ্য করো, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন প্লাস এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন। তুমি বিস্তৃতি দেখে এসছো, এক্সপ্যানশন দেখে এসছো, এক্স প্লাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর এক্সপ্যানশন কি হয় দেখেছো, আর এক্স মাইনাস ওয়াই হোল টু দি পাওয়ার এন এর এক্সপানশন কি হয় দেখেছো। যে এক্স মাইনাস ওয়াই এর ক্ষেত্রে দ্বিতীয় চতুর্থ মানে জোড় পদগুলো, যুগ্ম পদগুলো মাইনাস আসছে, যুগ্ম পদগুলো মাইনাস আসছে, মানে এনসি ওয়ান এনসি থ্রি এনসি ফাইভ এগুলো কি আসছে, মাইনাস আসছে। যদি আমি দুটোকে যোগ করে দিই তাহলে কি হবে, প্লাস আর মাইনাস কাটবে, কোনটা কোনটা কাটবে, এনসি ওয়ান যেটা আছে কাটবে, এনসি টু যেটা আছে কাটবে, সরি এনসি থ্রি কাটবে, এনসি ফাইভ কেটে যাবে, তাহলে কি থেকে যাবে, এনসি জিরো এনসি টু এনসি ফোর এগুলো কটা করে থাকবে, দুটো করে থাকবে। তাহলে টু ইন্টু এনসি জিরো এনসি টু এনসি ফোর এনসি সিক্স চলতে থাকবে। এদের চলরাশি যেগুলো হয় তুমি জানো সেগুলো থেকে যাবে। আর যদি ওই দুটো মাইনাস করতে দেয়, এরকম অঙ্ক তোমায় দেবে, মাইনাস করতে দেয় তাহলে কি হবে, যেটা উপরে নিচে প্লাস আছে তারা কেটে যাবে, মানে এনসি জিরো এনসি টু এনসি ফোর এগুলো কেটে যাবে, এনসি ওয়ান এনসি থ্রি এনসি ফাইভ এনসি সেভেন এগুলো থেকে যাবে, আর সাথে সহগ যেগুলো চলরাশিগুলো থেকে যাবে। বুঝতে পেরেছ? যেমন ধরো এই ধর্মকে কাজে লাগিয়ে ফাইন্ড দ্য সাম অফ দ্য কোএফিসিয়েন্ট অফ অল ডিগ্রি টার্মস ইন দ্য এক্সপানশন অফ এক্স প্লাস রুট ওভার এক্স কিউব মাইনাস ওয়ান হোল টু দি পাওয়ার ফাইভ প্লাস এক্স মাইনাস রুট ওভার এক্স কিউব মাইনাস হোল টু দি পাওয়ার ফাইভ। আচ্ছা, তোমাদের যে বাইনোমিয়াল থিওরেম শেখালাম, একটা জিনিস তোমরা খেয়াল করেছো, পাওয়ার যত থাকে এক্সপানশনে একটা টার্ম বেশি আসে, পাওয়ার যত থাকে এক্সপানশনে একটা টার্ম বেশি আসে। যেমন এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ারে তিনটে টার্ম আসে, এক্স স্কোয়ার প্লাস টু এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার। এক্স প্লাস ওয়াই হোল কিউবে চারটে টার্ম আসে, এক্স কিউব থ্রি এক্স স্কোয়ার বাই থ্রি এক্স ওয়াই স্কোয়ার ওয়াই কিউব, তাই তো? তাহলে এখানে এক্স টু দি পাওয়ার ফাইভ আছে, কটা টার্ম আসবে, ছটা টার্ম আসবে। এখানেও এক্স টু দি পাওয়ার ফাইভ ছটা টার্ম আসবে। ছটা টার্মের মধ্যে এখানে কোন কোন টার্মে মাইনাস আসবে, কোন কোন টার্মে বলো তো, দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ। যোগ করলে কি হবে, দ্বিতীয় চতুর্থ ষষ্ঠ কেটে যাবে, কি থাকবে, দুটো করে টার্ম থাকবে, টু ইন্টু প্রথম টার্মটা থাকবে, প্রথম টার্মটা হচ্ছে এক্স টু দি পাওয়ার ফাইভ, এটা কি, এখানে লিখে দাও ফাইভ সি জিরো প্লাস ফাইভ সি টু, প্রথমটার পাওয়ার তিন, দ্বিতীয়টার পাওয়ার টু, দ্বিতীয়টার পাওয়ার টু, এনসি ফোর থাকবে ওয়ান থ্রি ফাইভ কেটে যাবে, ওয়ান থ্রি ফাইভ কেটে যাবে, জিরো টু ফোর থাকবে, ফোর ফাইভ সি ফোর, প্রথমটার পাওয়ার ফাইভ মাইনাস ফোর, দ্বিতীয়টার পাওয়ার ফোর। আচ্ছা বলো তো এই জিনিসটা হবে না, এইখানে এই ধর্মটা কাজে লাগিয়ে টু ইন্টু এনসি জিরো
এক্স টু দি পাওয়ার 5 প্রথমটা 5c2 এক্স কিউব এই আসবে। তাহলে 2 ইন্টু 5c0 মানে 1 এক্স টু দি পাওয়ার 5 প্লাস 5c2 মানে 10 এক্স কিউব ইন্টু স্কোয়ার করলে রুটটা উঠে যাবে এক্স কিউব মাইনাস 1 প্লাস 5c4 মানে 5 এক্স ইন্টু স্কোয়ার করলে এইটা হোল স্কোয়ার, তাই তো, হোল স্কোয়ার। তাহলে ক্যালকুলেশন করলে কি আসবে 2 ইন্টু এক্স টু দি পাওয়ার 5 প্লাস 10 এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 10 এক্স কিউব প্লাস এটা কি হবে এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার 6 মাইনাস 2 এক্স কিউব প্লাস 1 একবারে করে দিচ্ছি এক্স টু দি পাওয়ার 6 5 এক্স টু দি পাওয়ার 6 আর 1 এক্স টু দি পাওয়ার 7 মাইনাস 2 এক্স কিউব 2 এক্স কিউব মানে এক্স টু দি পাওয়ার 4 মাইনাস 10 এক্স টু দি পাওয়ার 4 1 মানে 5x প্লাস 5x ব্যাস এটাকে সাজিয়ে রেখে দিলে যা হবে তাই। এই ধরনের অঙ্ক তোমার হায়ার সেকেন্ডারি পরীক্ষায় মানে 11-এর পরীক্ষায় আসতেই পারে। নেক্সট, আচ্ছা এর বিস্তৃতি নির্ণয় করো। আমি পুরোটা কোচিয়ে দেখিয়ে দিচ্ছি কি হবে। এটার বিস্তৃতি করলে কি হবে, তুমি সোজা হিসাব 6c0 প্রথমটা হোল টু দি পাওয়ার 6 তাই তো প্লাস 6c1 প্রথমটা হোল টু দি পাওয়ার একটা কম দ্বিতীয়টা প্লাস 6c2 প্রথমটা পাওয়ার একটা কম দ্বিতীয়টা পাওয়ার একটা বেশি 6c3 প্রথমটা পাওয়ার একটা কম দ্বিতীয়টা পাওয়ার একটা বেশি 6c4 প্রথমটা পাওয়ার একটা কম দ্বিতীয়টা পাওয়ার একটা বেশি 6c5 প্রথমটা পাওয়ার একটা কম দ্বিতীয়টা পাওয়ার একটা বেশি 6c6 প্রথমটা থাকবে না দ্বিতীয়টা পাওয়ার 6 এক্সপ্যানশন জলভাত হয়ে গেল। ব্যাস এবার ক্যালকুলেশন করে নাও। তুমি 6c0 6c1 6c2 6c3 6c4 বার করতে পারো, এগুলোকে বার করো কাটাকাটি করো বেরিয়ে যাবে। আমি আর এখানে সময় নষ্ট করছি না, তোমরা এটা করে নিও। নেক্সট, আচ্ছা এখানে আমরা তো আলোচনা করছি বাইনোমিয়াল নিয়ে যেখানে দুটো পদ থাকবে, তো এখানে তো তিনটে পদ দিয়ে দিয়েছে, কি করবো? তো এটা কাজ করো না, এটাকে যদি আমি এরকম ভাবে লিখে নিই 1 আগে লিখে প্লাস ব্র্যাকেটে এক্স মাইনাস 1/x করে দিয়ে এবার যদি হোল কিউব করি, করতে পারি না? তাহলে তো সহজ প্রক্রিয়া এসে গেল। 1 কিউব মানে 1, 3 ইন্টু 1 স্কোয়ার মানে 1 ইন্টু এটা প্লাস 3 এক্স মাইনাস 1/x তার হোল স্কোয়ার প্লাস এক্স মাইনাস 1/x তার হোল কিউব। চলো তোমার গ্রিপে চলে এসছি, এবার ক্যালকুলেশন করে নেবে, হয়ে গেল, শেষ। নেক্সট, এই অঙ্কটা তুমি খুব ভালো করে জানো, পাওয়ার এখন একই দুটো রাশি আছে, √3 প্লাস √2 √3 মাইনাস √2। এক্সপ্যানশন করলে একই জিনিস আসবে, এটাই অল্টারনেট প্লাস মাইনাস আসবে। মাইনাস করলে কি হয়, মাইনাস করলে প্রথম পদগুলো কেটে যায়, মানে NC0 NC2 NC4 NC6 এগুলো কেটে যায়। এটা কত অব্দি আসবে, NC6 মানে 7টা পদ আসবে। কোনগুলো কেটে যাবে, দুটো করে থাকবে, কোনটা কোনটা কেটে যাবে, এখানে কাটবে হচ্ছে যেগুলো একই চিহ্ন আছে সেগুলো কাটবে, যেহেতু মাইনাস। তাহলে একই চিহ্ন মানে NC0 NC2 NC4 NC6 কেটে যাবে, থাকবে কি NC1 NC1 এর সাথে কি থাকে, প্রথমটা পাওয়ার একটা কম আর দ্বিতীয়টা
তাই তো? তারপরটা হচ্ছে এনসি, এন কত এখানে? এখানে 6, এন হচ্ছে 6, 6C3, প্রথমটার পাওয়ার এইটা মাইনাস এটা 3, দ্বিতীয়টার পাওয়ার এইটা 3 প্লাস 6C5 কাটছে কে 0, 2, 4, 6 কাটছে, এই তিনটে থেকে যাবে 6C5, তারপরে শুধু √3 আর এটা √2⁵ আমি বোঝাতে পারলাম? ঠিক আছে। আচ্ছা চলো, 2 × 6C1 মানে 6, √3⁵ কত হবে? 3 × 3 = 9, 9√3, 9√3 × √2, 6C3 কত হবে? ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 6 বাই ফ্যাক্টোরিয়াল 3 × ফ্যাক্টোরিয়াল 3, তারপরে 6, 5, 4 ফ্যাক্টোরিয়াল 3, নিচে ফ্যাক্টোরিয়াল 3, এটা 6, 20, 20 √3 কত হবে? 3√3, আর √2 2√2, 2√2, 6C5 মানে তো 6 হবে, √3 হবে, আর √2⁵ কত হবে? 2 × 4, 4√2, তাহলে কত হলো? 2 × 6 × 54 √6, 6 120 √6, 4 6 24 √6, 2 × 4 আর 4 8, 2 আর 2 4 আর 5 9, 198 √6 কত হবে? 8 2 16 14 11 19 থেকে 1 2 2 3 396 √6। দিস ইজ অ্যান্সার। এই অঙ্ক 11-এ আসতেই পারে, 2 নম্বরের অঙ্ক। নেক্সট, ইম্পর্টেন্ট নোটস অন বাইনোমিয়াল থিওরেম। এই বাইনোমিয়াল থিওরেমে আমি কি কি ইম্পর্টেন্ট জিনিস শিখলাম এটা একটু ভালো করে খেয়াল করো। x + y n এর বিস্তৃতিতে মোট পদ সংখ্যা হয় n+1, একটা বেশি হয় বলেছি, অর্থাৎ ঘাত অপেক্ষা একটা বেশি। নাম্বার অফ টার্মস ইন দ্য এক্সপানশন অফ x + y n is n+1, দ্যাট ইজ 1 more than the index n। একটা নোট আমরা শিখলাম। 2, দ্বিপদ বিস্তৃতি একটি সমজাতীয় বিস্তৃতি। সমজাতীয় বিস্তৃতি হোমোজিনিয়াস, অর্থাৎ x এবং y এর ঘাতগুলির প্রত্যেকটির সমষ্টি সবসময় একই থাকবে। তুমি খেয়াল করে দেখেছো এটা? দেখবে খেয়াল করে, যখনই আমরা বিস্তার করছি, দেখো বিস্তার করছি, তখন এটা হোমোজিনিয়াস হচ্ছে। দেখো n, এটা কত? এই পাওয়ারটা n+0, n, n-1 + 1 n, n-2 + 2 n, n-3 + 3 n, n-1 + n n, লাস্টে n। এই দুটো রাশির পাওয়ার দুটো, প্রত্যেকটা পদে পাওয়ার দুটোর যোগফল একই থাকে, প্রত্যেকটা পদে পাওয়ারগুলোর যোগফল একই থাকে, বুঝলে? Binomial expansion is a homogeneous expansion, that is sum of indices of x and y for each and every term is n, যোগফলটা সবার সমান n হবে। আরেকটা হচ্ছে দ্বিপদ বিস্তৃতির প্রথম ও শেষ থেকে সমদূরবর্তী পদগুলির সহগ সমান, অর্থাৎ NCR is equal to NC n-r হবে। তিনটে কথাই আমি আগে বলেছিলাম। এই তিনটে প্রধান জিনিস কিন্তু আমরা নজরে আনলাম। নেক্সট, আচ্ছা, ইউজিং দ্য বাইনোমিয়াল থিওরেম ফাইন্ড দ্য ভ্যালু অফ 101⁴ তুই পারবে না? 101⁴ আমি বার করবো। আচ্ছা, আমি এটাকে লিখতে পারি 1 + 100⁴ লিখতে পারি। তাহলে এটাকে ভাঙলে কি হবে? 1
প্লাস 4c1 4 1 to the power 3 into 100 প্লাস 4c2 মানে 6 2 100 স্কোয়ার 1 প্লাস এক্স হোল স্কোয়ারের ফর্মুলাটা করে নাও না, এটা 4 100 কিউব প্লাস 100 টু দি পাওয়ার 4 হয়েছে। এবার ভাবতে পারি তাহলে এটা 1, এটা 400, 6 ইন্টু 100 স্কোয়ার মানে 4টে শূন্য 1 2 3 4, 4 ইন্টু 6টা শূন্য 1 2 3 4 5 6, 100 টু দি পাওয়ার 4 মানে 8টা শূন্য, একের পরে 1 2 3 4 5 6 7 8। ঠিক আছে, তোমরা পারবে সবাই। লাস্টের টার্মটা 1, দুটো করে জিরো বসিয়ে দাও, একটা জিরো বসবে, 4 3 ঘর হলো, তারপরে এটা হচ্ছে 5 ঘর, তো 4 5 ঘরে 6 বসিয়ে দাও, তারপরে যোগ করলে পরে এটা কত 6, 5 হচ্ছে 6 শূন্য বসিয়ে দাও, 4 6টা ঘর হয়ে গেল তো। হ্যাঁ, 1 2 3 4 5 6 7 চলে গেল, এটা যোগফল হবে এটা। তাহলে বাইনোমিয়াল থিওরেম কাজে লাগিয়ে 101 হোল টু দি পাওয়ার 4 এর মান এইভাবে আমরা বার করতে পারি। তুমি আরেকবার করে দেখে নিও। নেক্সট, ইউজিং বাইনোমিয়াল থিওরেম প্রুভ দ্যাট 2 to the power 3n minus 7n minus 1 is divisible by 49। কি করে বার করবো? এই অঙ্কগুলো কিন্তু পরীক্ষায় খুব আসে, খুব ইম্পর্টেন্ট। 2 to the power 3n minus 7n minus 1, এটা আমায় দেখাতে হবে কি এটা এই রাশিটা n এর মান যাই হোক না কেন এটা 49 দ্বারা বিভাজ্য হবে সর্বদা। কি করে দেখো, আচ্ছা এইটাকে আমি লিখতে পারি 2 to the power 3 হোল টু দি পাওয়ার n, এখানে যা আছে থাক। 2 to the power 3 মানে 8, এটা কি 1 প্লাস 7 লেখা যাবে? হোল টু দি পাওয়ার n মাইনাস 7n মাইনাস 1। আচ্ছা এটাকে যদি আমি ভাঙি 1 টু দি পাওয়ার n মানে 1 প্লাস nc1 7 প্লাস nc2 7 স্কোয়ার প্লাস nc3 7 কিউব প্লাস nc4 7 টু দি পাওয়ার 4 প্লাস সো অন, চলতে থাকবে, তাই তো চলতে থাকবে। আর লাস্টে আছে মাইনাস 7n মাইনাস 1, এই তো হবে। ওকে, এটা 1 nc1 মানে n প্লাস 7n প্লাস, আচ্ছা দেখো তো এর পর থেকে এখানে যত পদ এসেছে তার মধ্যে 7 স্কোয়ার বা তার চেয়ে বেশি সবাই আছে, তো 7 স্কোয়ার বা তার চেয়ে বেশি আছে গুণফল, 7 স্কোয়ার 7 কিউব 7 টু দি পাওয়ার 4, লাস্টে আসবে 7 টু দি পাওয়ার n। 2 বা তার বেশি আছে, তাহলে আমি 7 স্কোয়ার কমন নিতে পারি, তো 7 স্কোয়ার যদি কমন নিয়ে নিই কি থাকবে এখানে? এখানে থাকবে nc2 প্লাস nc3 ইন্টু 7 প্লাস nc4 ইন্টু 7 স্কোয়ার প্লাস চলতে থাকবে মাইনাস 7n মাইনাস 1। এই দেখো মাইনাস 1 প্লাস 1 প্লাস 7 মাইনাস 7 কেটে গেল। কি চলে এলো তোমার কাছে? 7 স্কোয়ার মানে 49 ইন্টু কোন পদ, 49 ইন্টু কোন পজিটিভ রাশি, তার মানে এটাকে 49 দিয়ে ভাগ করলে সবসময় বিভাজ্য হবে। অতএব এই রাশিটি 49 দ্বারা বিভাজ্য। বুঝতে পেরেছো? নেক্সট, এটা একই অঙ্ক করে ফেলবে তোমরা। 676 দেখো 3 টু দি পাওয়ার 3n মাইনাস 26n মাইনাস 1,
3^3 মানে 27, 27 মানে 1 + 26 হোল টু দি পাওয়ার n -26n -1। ন্যাচারালি এটা ভাগলে পরে এটা কেটে যাবে, 26-এর স্কোয়ার দ্বারা বিভাজ্য দেখা যাবে, 26-এর স্কোয়ার মানে 676 দ্বারা বিভাজ্য। ঠিক আছে, নেক্সট করে নেবে। ইউজিং বাইনোমিয়াল থিওরেম indicate which is larger between 1.1 হোল টু দি পাওয়ার 10,000 আর 1000, এর মধ্যে কোনটা বড়? দেখো 1.1 হোল টু দি পাওয়ার 10,000 আনতে হবে এটা, তাই তো? আচ্ছা 1.1 মানে কি? 1 প্লাস 0.1 0.1 হোল টু দি পাওয়ার 10,000 হলো। তাহলে এটা ভাঙলে কি হবে? 1 প্লাস n ইন্টু এক্স, 10,000 ইন্টু 0.1 প্লাস আরো অনেক কিছু আসবে, 10,000 একখানা পদ আসবে, সব পজিটিভ, কিন্তু এখানে কোনো নেগেটিভের গল্প নেই। 1 প্লাস এটাকে 0.1 দিয়ে গুণ করলে কত হবে? 1,000 প্লাস আরো অনেক পদ আসবে। তাহলে যে রাশিটা এলো দ্যাট ইজ গ্রেটার দেন 1,000, গ্রেটার দেন 1,001, 1,000 প্লাস 1, 1,001, তারপরে আরো প্রচুর পজিটিভ রাশি আছে। তার মানে এটা 1,001 অপেক্ষা বড় হবে। আমার কাছে জানতে চেয়েছে এইটা বড় না 1,000 বড়? ন্যাচারালি 1,001 বড়। অতএব 1.1 হোল টু দি পাওয়ার 10,000 ইজ গ্রেটার দ্যান 1,000। বুঝতে পেরেছি? ঠিক আছে, নেক্সট দেখো। তাহলে আজকে আমরা কি শিখলাম? আজকে আমরা শিখলাম যে ফ্যাক্টোরিয়াল কাকে বলে, ফ্যাক্টোরিয়ালের জিনিসগুলো শিখেছি, এনসিআর শিখেছি, এনসিআর এর উপরে কিছু কঠিন অঙ্ক শিখেছি, সোজা অঙ্কগুলো পারমুটেশন কম্বিনেশনে করানো আছে, ওইখান থেকে দেখে নেবে। আমি যে সোজা অঙ্কগুলো আর করাইনি। 2 আমি শিখিয়েছি কি করে বাইনোমিয়াল থিওরেমের উত্থান ঘটলো, তার দীর্ঘ যুগ থেকে কিভাবে আস্তে আস্তে এগিয়ে গিয়ে বাইনোমিয়াল থিওরেমটা আমরা পেলাম। সেই বাইনোমিয়াল থিওরেমটা কি সেটা আমরা দেখলাম। আর মাইনাস থাকলে কি হয় সেটা দেখলাম। দুটোকে যোগ করলে বিয়োগ করলে দেখলাম। কিছু অঙ্ক আমরা করলাম, কয়েকটা প্রবলেমকে আমরা সলভ করলাম, যার ফলে তোমাদের বাইনোমিয়াল থিওরেমের ইন্ট্রোডাকশনটা কমপ্লিট হয়ে গেল। এখানে যে অঙ্কগুলো করেছি সেগুলো হায়ার সেকেন্ডারি লেভেলে আসার মতো অঙ্ক, জয়েন্ট লেভেলে ওইগুলো আসতে পারে। কোনগুলো? এনসিআর এর যে অঙ্কগুলো করেছি ওগুলো জয়েন্ট লেভেলে আসতে পারে, কিন্তু হায়ার সেকেন্ডারি লেভেলে এই অঙ্কটুকুই আসবে। হয়েছে? এর পরের দিন আমি তোমাদের শেখাবো যে জেনারেল টার্ম কি করে নির্ণয় করতে হয় আর ইন্ডিপেন্ডেন্ট অফ এক্স টার্ম কি করে নির্ণয় করতে হয়। ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্তই, অনেক দূর হলো, খুব ভালো কথা। গুড বাই। গুড বাই। তোমরা ভালো করে পড়াশোনা করো, টপিকসটাকে ভালো করে শেখো। এই টপিকসের ওপরে পরীক্ষায় প্রশ্ন অবশ্যই আসবে এবং এরা তোমরা উপকৃত হবে। হয়েছে? থ্যাংক ইউ। নেক্সট ক্লাসে দেখা হচ্ছে।